হ্যালো এভরিওয়ান। শরীরের কোনো জায়গা থেকে যদি ব্লিডিং হয় হঠাৎ করে, তখন একটা রীতিমতো অ্যাংজাইটি বা টেনশন সবারই কিন্তু হয় যে হঠাৎ করে ব্লিডিং কেন হলো। প্রচুর কারণ থাকে তার জন্য, প্রত্যেকটা পার্টসে আলাদা আলাদা কারণ কিছু থাকে। সেরকম নোজ থেকে বা নাক থেকে ব্লিডিং প্রচুর পেশেন্টের হয়। হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয়ে গেল, বাচ্চাদের এবং বয়স্কদের সবার ক্ষেত্রে এটা দেখা যায়, যেটার নাম হচ্ছে এপিস্ট্যাক্সিস বলে আমরা সবাই জানি। এর স্পেসিফিক প্রচুর স্পেসিফিক যে কারণগুলো আছে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে লোকাল একটা কারণ আছে, সিস্টেমিক একটা কারণ আছে, এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিনের একটা সাইড ইফেক্ট বা মেডিসিনাল একটা কারণ আছে, এবং এনভায়রনমেন্টের একটা কারণ আছে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি, এপিস্ট্যাক্সিস বা ন্যাজাল ব্লিডিং স্পেসিফিক যে হয় তার প্রধানত কি কারণ আছে এবং এটা কি করে প্রিভেন্ট আমরা করব। তার সাথে সাথে আমরা স্পেসিফিক আমাদের কিছু ফুডস আছে, যে ফুডসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ব্লিডিং কমাতে, এবং তার সাথে সাথে কিছু ফুড অ্যাভয়েড করবো এবং কিছু ফুড অ্যাডভাইস করবো খাওয়ানোর জন্য। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোমিওপ্যাথির কি ট্রিটমেন্ট আছে, কি কি ওষুধ স্পেসিফিক কি ওষুধ এই ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য আমাদের ক্ষেত্রে দেখা যায়, এবং সেই ওষুধের ডোজগুলো আমরা কি করে খেতে বলবো প্রত্যেকটা রোগীদের ক্ষেত্রে। সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করুন। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। এপিস্ট্যাক্সিসের যদি সংজ্ঞা বলি তাহলে ন্যাজাল নোজ থেকে ব্লিডিং যেটা হচ্ছে সেটাকে এপিস্ট্যাক্সিস বলা হয়। স্পেসিফিক যে কারণগুলো সেটা হচ্ছে স্পেশালি কি কারণ এটা হচ্ছে। প্রথমত বলি এটা টাইপটা কি আছে। দু ধরনের টাইপ দেখতে পাই আমরা এপিস্ট্যাক্সিস, একটা অ্যান্টেরিয়র টাইপ, একটা পোস্টেরিয়র টাইপ। 90% ক্ষেত্রে অ্যান্টেরিয়র এপিস্ট্যাক্সিসটা বেশি আমরা দেখতে পাই, বাকি 10% পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস হয়। অ্যান্টো এপিস্ট্যাক্সিসটা কি ফ্রন্ট অফ ন্যাজাল সেপ্টাম থেকে ব্লিডিংটা হয়, স্পেশালি চিলড্রেন এবং তার সাথে অ্যাডাল্টদেরই বেশি বোঝা যায় এটা। পোস্টেরিয়রটা হচ্ছে ডিপার এবং হায়ার ইন দ্য নোজ, এটা লেস কমন বাট ভেরি ভেরি ডেঞ্জারাস। স্পেশালি কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যারা প্রেসারের স্পেশালি যারা হাইপার টেনশনে ভুগে এবং ওল্ড এজ যারা থাকে তাদের ক্ষেত্রে বেশি এই প্রবলেমটা কিন্তু এই ধরনের এপিস্ট্যাক্সিস, পোস্টেরিয়র এপিস্ট্যাক্সিস দেখতে পাই আমরা। কজেস অফ এপিস্ট্যাক্সিসটা কি? স্পেশালি লোকাল কিছু কজ আছে। লোকাল কজ সব থেকে বেশি কমন, 90% ক্ষেত্রে লোকাল কজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লোকাল কজের মধ্যে টোটাল 9টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো লোকাল কজের মধ্যে পড়ে এবং সেই ফ্যাক্টরগুলো ইনফ্লুয়েন্স করে বা ট্রিগার করে ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য। প্রথম যেটা হচ্ছে নোজ পিকিং, নাক খোঁটা একটা স্বভাব থাকে প্রত্যেক বাচ্চাদের ক্ষেত্রে, স্পেশালি আমরা দেখতে পাই, এটা বড়দের মধ্যেও দেখতে পাই। একটা কনস্ট্যান্টলি একটা নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বা যে কোনো হলে একটা সবসময় ইচিং করে, চুলকাই বা যে কোনো নাক একটা কনস্ট্যান্ট আনইজি একটা ফিল করে এবং সবসময় একটা মেনিয়া বা স্বভাবের মধ্যে পরিণত হয়। স্পেশালি চিলড্রেন ক্ষেত্রে হয়। এটা কি হয়, ড্যামেজ স্মল ভেসেল যেগুলো থাকে সেই স্মল ভেসেলগুলো ড্যামেজ করে, এই জন্য কিন্তু ব্লিডিং স্টার্ট হয়, স্পেশালি অ্যান্টেরিয়র সেপ্টামে, অ্যান্টেরিয়র পার্টস অফ নোজে এটা বেসিক্যালি দেখা যায়। দ্বিতীয় হচ্ছে ড্রাই এয়ার বা লো হিউমিডিটি। স্পেশালি কি হয়, ন্যাজাল সেপ্টামটা, ন্যাজাল যে মিউকোসা যেগুলো আছে সেগুলো ড্রাই হয়ে যায়, স্পেশালি কোন টাইমটাতে কোল্ড সিজন এবং বা ড্রাই সিজনে বেশি এর ড্রাইনেস থাকে মিউকোসা, তার জন্য কি হয়, তার জন্য ব্লিডিং এবং তার সঙ্গে ক্র্যাক একটা চলে আসে এবং ব্লিডিং হতে পারে। 3 নম্বর কারণ ট্রমা একটা, যদি ব্লান্ট ইনজুরি অফ নোজ, যদি হঠাৎ করে নোজে কোনো ইনজুরি, কেউ আঘাত করলো বা কোনো ঘুষি মারলো বা কোনো কারণবশত কোনো আঘাত করলো তার জন্য, বা ন্যাজাল সেপ্টাম যদি ফ্র্যাকচার হয় তার জন্য কিন্তু ব্লিডিং আসতে পারে স্পেসিফিক এই ধরনের কারণের জন্য। 4 নম্বর হচ্ছে ফ্রিকুয়েন্ট নোজ ব্লোয়িং। যারা অ্যালার্জিক রাইনাইটিসে ভুগে, স্পেশালি কোল্ড অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস বা ইরিটেন্ট অফ মিউকোসা যারা ভুগে, কনস্ট্যান্টলি একটা নোজ ব্লোয়িং এর একটা টেন্ডেন্সি থাকে, নাক ঝাড়া একটা স্বভাব থাকে। তার জন্য অনেক সময় কি হয় যে স্মল ভেসেল সেগুলো ছিঁড়ে যায়, তাতে অনেক সময় ব্লিডিং কিন্তু দেখতে পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে ইনফেকশন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যাকিউট এবং ক্রনিক কিছু ইনফেকশন, যেমন অ্যাকিউট ক্রনিক সাইনোসাইটিস হতে পারে বা রাইনাইটিস হতে পারে। তার জন্য কি একটা স্পেশালি ইনফ্লেম হয় ব্লাড ভেসেলস, ন্যাজাল ব্লাড ভেসেল, এবং তার সাথে অনেক সময় ন্যাজাল ব্লাড ভেসেলটা রাপচার হতে পারে, তার জন্য অনেক সময় ব্লিডিং আসতে পারে। 6 নম্বর ফরেন বডি একটা পার্টস, স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে দেখা যায় কিছু ফরেন বডি নাকের মধ্যে ঢুকিয়ে দেয়, তাতে আলসার হয় এবং তার সাথে ব্লিডিং আসতে পারে। 7 নম্বর ডেভিয়েটেড সেপ্টাম,
যে সেপ্টাম আছে সেই সেপ্টামটা একটু ডেভিয়েট আছে এবং তার জন্য কি হচ্ছে ইনক্রিজ ড্রাইনেস হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে এবং ইজিলি ট্রমা হচ্ছে, তার জন্য কিন্তু স্পেশালি ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি থাকে, স্পেশালি কাদের ক্ষেত্রে ডেভিয়েটেড সেপ্টাম নোজ যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে বেশি বুঝতে পারা যায়। 8 নাম্বার হচ্ছে ন্যাজাল টিউমার, পলিপ বা ম্যালিগনেন্সি যদি নোকে স্পেশালি নোজে হয়, স্পেশালি অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি বোঝা যায় তার সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য। লাস্টলি অ্যালার্জিক রাইনাইটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ, ক্রনিক ইনফ্লামেশন অ্যাজ ফ্রিকুয়েন্ট রাবিং এবং ব্লোয়িং একটা টেন্ডেন্সি থেকে যায়, সবসময় নাক ঝাড়া টেন্ডেন্সি কনস্ট্যান্ট থাকে, সেটা একটা ইম্পর্টেন্ট কারণ বলতে পারেন যে ক্রনিক একটা অ্যালার্জিক রাইনাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য। তো টোটাল 9 ধরনের কারণ লোকাল কজের মধ্যে পড়ে, সেটা সাধারণত 90% ক্ষেত্রে এই ব্লিডিংটা ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস আমরা দেখতে পাই। এবার আমরা আলোচনা করব সিস্টেমিক কি কজ, তার মানে পুরো সিস্টেমের মধ্যে কি কি কজ আছে তার জন্য ন্যাজাল ব্লিডিং আসতে পারে। প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজ সেটা হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন স্পেশালি এল্ডারলি হয়, নট ডিরেক্টলি কজ, এটা কোনো রকম ভাবে ডিরেক্ট কজ হয় না, কিন্তু এটা কি হয় ন্যাজাল ব্লিডিং কে বাড়তে হেল্প করে। যাদের ব্লিডিং টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রেশার অ্যাগ্রাভেট করলে অনেক সময় কি হয় যে ছোট যেটা আর্টারি থেকে ছিঁড়ে গিয়ে অনেক সময় ব্লিডিং আসতে পারে। 2 নম্বর ব্লাড কিছু যদি ব্লাড ডিসঅর্ডার কিছু যদি ডিজিজ থাকে, স্পেশালি লিউকেমিয়া থাকে, অ্যাকুট লিউকেমিয়া যাদের, ব্লাড ক্যান্সার যাদের থাকে, হিমোফিলিয়া যাদের থাকে, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিয়া যার মধ্যে প্লেটলেট কাউন্টটা যাদের ক্ষেত্রে কমে যায় বা হঠাৎ করে প্লেটলেটস কোনো কাউন্ট হবে, সেটার জন্য কিন্তু অনেক সময় এই ন্যাজাল ব্লিডিং আসতে পারে বা এপিস্ট্যাক্সিস হয়। 3 নম্বর লিভারে যদি কিছু সমস্যা হয়, রিডিউসড ক্লোটিং ফ্যাক্টর প্রোডাকশন যেটা লিভার থেকে প্রোডাক্ট করে সেটা ক্লোটিং ফ্যাক্টর যে প্রোডাকশন হয় সেখান থেকে কমে যায়, তার জন্য একটা ইম্পর্টেন্ট কারণ, একটা সিস্টেমিক কজ বলতে পারেন এপিস্ট্যাক্সিস বা ন্যাজাল ব্লিডিং এর জন্য। কিডনি ডিজিজ, ইউরেমিয়া স্পেশালি ইম্পেয়ার দ্য একটা নর্মাল কিডনি ফাংশন, এতে কি করছে এরিথ্রোপয়েটিন সিক্রেশনটা কমে যাচ্ছে, তাতে কি অ্যানিমিয়া হচ্ছে এবং অ্যানিমিয়া হওয়ার জন্যই এই অনেক সময় এই প্রবলেমটা কিন্তু আসতে পারে, এই সমস্যা কিন্তু হয়। অ্যালকোহল ইউজ ইম্পেয়ার লিভার ফাংশন হয় এবং প্লেটলেট অ্যাক্টিভিটি প্লেটলেট সার্কুলেশনটাকে একটু গন্ডগোল করে, ইম্পেয়ার করে, তার জন্য কিন্তু অনেক সময় ন্যাজাল ব্লিডিং আসতে পারে যেটা অ্যালকোহল ইউজেসের জন্য। এবং লাস্টলি যেটা হচ্ছে ভিটামিন কে ডেফিসিয়েন্সি। ভিটামিন কে ডেফিসিয়েন্সিটা কেন হচ্ছে, এটা এফেক্ট করে সিনথেসিস অফ ক্লোটিং ফ্যাক্টর, এটা ভিটামিন কে ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে ক্লোটিং ফ্যাক্টরকে এফেক্ট করে এবং তার জন্য ব্লিডিং ইজিলি হতে পারে। তো সিস্টেমিক কজ তার সাথে লোকাল কজ, যে কারণগুলো বললাম বেসিক্যালি দেখা যায় লোকাল কজ 90% ক্ষেত্রে দায়ী এবং সিস্টেমিক কজ বাকি 5 থেকে 10% ক্ষেত্রে দায়ী ইন কেস অফ ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য। 3 নম্বর কারণ হচ্ছে মেডিসিন রিলেটেড কিছু কারণ আছে যার জন্য এপিস্ট্যাক্সিস বা ন্যাজাল ব্লিডিং আমরা দেখতে পাই। কি কি যেমন আছে, স্পেশালি যারা অ্যান্টিকোয়াগুলেন্ট কিছু মেডিসিন ইউজ করে তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার চান্সটা থাকে, ইনএবিলিটি অফ ব্লাড ক্লটিং, তার জন্য ব্লিডিং আসতে পারে। 2 নম্বর হচ্ছে যারা অ্যান্টিপ্লেটলেট টাইপের কিছু মেডিসিন যদি খায় তাহলে কি হয়, প্লেটলেট অ্যাগ্রিগেশনের প্রবলেম হয়, প্লেটলেটের সমস্যা হয়, এতে কিন্তু ব্লিডিং ইজিলি হতে পারে। 3 নম্বর হচ্ছে স্পেশালি যারা কিছু অ্যান্টিবায়োটিক কিছু স্পেসিফিক মেডিসিন যারা খায়, পেনকিলার টাইপের কিছু ওষুধ যারা খায়, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ টাইপের কিছু মেডিসিন খেলে অনেক সময় ন্যাজাল সেপ্টাম মিউকোজাকে ইরিটেট করে, তার জন্য কিন্তু ন্যাজাল ব্লিডিং হতে পারে। এবং 4 নম্বর ন্যাজাল স্প্রে, যাদের টেন্ডেন্সি আছে প্রতিদিন ন্যাজাল স্প্রে দেওয়ার, এতে কি হয় ন্যাজাল ড্রাইনেস থাকে, মিউকোজাল ড্রাইনেস হয় এবং তার সাথে রাপচার হতে পারে, তার জন্য প্রবলেম অনেক সময় ব্লিডিং এই ধরনের সমস্যা আসতে পারে। এটা হচ্ছে মেডিসিন রিলেটেড ফ্যাক্টর। 4 নম্বর এবং ফাইনাল হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তার মানে এটা কি, এনভায়রনমেন্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমস্যার জন্য, স্পেশালি একটা হাই অল্টিটিউড মানে একটা উঁচু জায়গাতে যদি হঠাৎ করে চলে যাওয়া যায় তাতে কি হয়, ড্রাই এবং স্পেশালি ড্রাইনেস ন্যাজাল সেপ্টাম হয়, তাতে কি ইজিলি ক্যাপিলারি ইজিলি আর্টারিতে রাপচার হয়, তার জন্য ব্লিডিং আসতে পারে। 2 নম্বর টেম্পারেচার একটা এক্সট্রিম যদি হয়, কোল্ড প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে বা প্রচুর গরম পড়ে গেছে, ক্লাইমেটের জন্য অনেক সময় ড্রাই মিউকাস হয়, এতে প্রবলেম কিন্তু আসতে পারে। স্ট্রেস অ্যাংজাইটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এর জন্য অনেক সময় স্ট্রেস অ্যাংজাইটির জন্য বিপি বাড়ে এবং তার জন্য অবশ্যই বিপি বাড়ার জন্য যে ছোট ছোট ফ্রাজাইল যে ভেসেলস আছে সেগুলো কিন্তু রাপচার হতে পারে। তো এই হচ্ছে টোটাল 4টে কারণ যে কারণের জন্য এপিস্ট্যাক্সিস বা ন্যাজাল ব্লিডিং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং এই কারণগুলোই মোস্টলি কিন্তু এই ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য দায়ী। ইনভেস্টিগেশন কি করা প্রয়োজন, যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই একটা সিবিসি আমরা করব, সিবিসি করে আমরা দেখব
যে হিমোগ্লোবিন লেভেলটা কেমন আছে, অ্যানিমিক আছে নাকি রোগী, বা প্লেটলেট লেভেলটা কেমন আছে, যে প্লেটলেটটা কমে যাচ্ছে নাকি, যেটা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া বলে যে রোগ হয় সেটার জন্য হয়, আরো কিছু ফ্যাক্টর যের জন্য দায়ী আছে। তার সাথে বিপি একটা চেক করব, বিপি চেক করে দেখবো হাইপারটেনশনের কোনো রোগী আছে নাকি, তার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি বিপি দেখাটা জরুরি আছে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা দেখা দরকার আছে, কি অবস্থায় ব্লিডিং টাইম ক্লটিং টাইম কি আইদার কম আছে না বেশি আছে, সেটা অবশ্যই দেখবো, না নর্মাল আছে, দেখে আমরা কনফার্ম করতে পারবো। একটা ন্যাজাল এন্ডোস্কোপি আমরা করতে পারি, স্পেশালি টিউমার যদি একটা পার্ট পলিপের ডায়াগনোসিস জন্য ন্যাজাল অনেক সময় এন্ডোস্কোপি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা সিটি স্ক্যান বা এমআরআই যদি টিউমার পোস্টেরিয়র সাইডে যদি পোস্টেরিয়র সেপ্টামে যদি থাকে, তাহলে ব্লিডিং এর জন্য কিন্তু অনেক সময় সিটি স্ক্যান বা এমআরআই আমরা কিন্তু করতে পারি। এবার আমরা আলোচনা করবো ফার্স্ট এড কি দেবো। ওই সময়টা আমাদের ন্যাজাল ব্লিডিং যদি হয়, আমাদের বাড়িতেই যদি হয়, আমরা ইমিডিয়েট ব্লিডিং বন্ধ করার জন্য কি করব, ইমিডিয়েট কি করার প্রয়োজন আছে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট, রোগীকে আমরা সিট আপরাইট, সোজা এবং ফরওয়ার্ড করতে দেবো না, লিন ফরওয়ার্ড আমরা দেবো, এবং নট ব্যাকওয়ার্ডস, কোনো রকম ভাবে পেছনে নয়, লিন ফরওয়ার্ডস আমরা একটা করতে পারি, লিডস আপরাইট এবং লিন ফরওয়ার্ডস, এটা একটা অ্যাডভাইস দিতে পারি। দ্বিতীয় হচ্ছে সফট জায়গাটা আমরা চেপে ধরতে পারি, 10 থেকে 15 মিনিট ধরে একটা চেপে ধরতে পারি, তাহলে অনেক সময় ব্লিডিং কিন্তু অনেক রোগীদের ক্ষেত্রে বন্ধ হয়। 3 নাম্বার হচ্ছে অ্যাপ্লাই, ওই জায়গাটা অনেক সময় আমরা বরফ ইউজ করতে পারি, নাজাল ওই রিজনে একটা বরফ ইউজ করে কিন্তু প্যাক একটা ইউজ করতে পারি, তাতে কিন্তু অনেক সময় কনস্ট্রিক্টেড হয় ভেসেলস, তাতে ব্লিডিং কিন্তু বন্ধ হতে পারে। অ্যাভয়েড ব্লোয়িং, যারা নাক ঝাড়ার টেন্ডেন্সি তাদেরকে বলবো যে কোনো ওইটা যেন অ্যাভয়েড টেন্ডেন্সি একটা থাকে, তাহলে অনেক সময় নাক ঝাড়া টেন্ডেন্সি কমে গেলেও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, যেটা ব্লিডিং হবে না। এবং লাস্টলি ফার্স্ট এডের মধ্যে যদি দেখা যায় যে কোনো রকম ভাবে ব্লিডিং থামছে না, তখন আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 20 থেকে 25 মিনিট দেখার পর যদি ব্লিডিং না থামে, তাহলে অবশ্যই মেডিকেল অ্যাটেনশন নিতে হবে, নিয়ারেস্ট কোনো হসপিটাল বা নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে তাড়াতাড়ি ব্লিডিং থামানোর জন্য। তো এই হচ্ছে টোটাল ফার্স্ট এড, যেটা নোজ ব্লিডিং এর জন্য বাড়িতে করা দরকার আছে। এটা আমরা যদি করি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে নোজ ব্লিডিং কিন্তু থেমে যায়। তারপরেও যদি না থামে, তাহলে অবশ্যই নিয়ারেস্ট কোনো হাসপাতালে বা নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। আমরা কি ধরনের খাবার অ্যাডভাইস করবো স্পেশালি এই প্রবলেমের জন্য, যাদের এই সমস্যা ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিস হচ্ছে, কি ধরনের খাবার আমরা অ্যাডভাইস করবো। প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন সি জাতীয় রিচ ফুড আমরা অ্যাডভাইস করবো, ভিটামিন কে জাতীয় রিচ ফুড আমরা অ্যাডভাইস করবো, আয়রন রিচ ফুড আমরা অ্যাডভাইস করবো, হাইড্রেটিং ফুড যেগুলো আছে সেগুলো আমরা অ্যাডভাইস করবো, এবং অবশ্যই রিডিউস করবো যেটা সল্টি টাইপের ফুড আছে সেগুলো আমরা চেষ্টা করবো যে ওগুলো যেন ওই খাবারগুলো যেন না খাই। ভিটামিন সি কেন আমরা খেতে বলবো? ভিটামিন সি স্ট্রেংথ ব্লাড ভেসেলস এবং হেল্প টিস্যু রিপেয়ার। ভিটামিন সি বুস্ট দ্য কোলাজেন প্রোডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন সির মধ্যে কোন খাবার আছে? সাইট্রাস টাইপের ফুড, স্পেশালি অরেঞ্জ, তার সঙ্গে লেমন, তার সঙ্গে লাইমস, এইসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এবং তার সাথে বেরির মধ্যে স্ট্রবেরি, ব্লুবেরি, এইসব খাবার আমি খেতে পারি, কিউই, পাপায়া, ম্যাঙ্গো, তার সাথে ব্রোকলি, টমেটো, এগুলো খাবার অনেক প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আমরা অবশ্যই এগুলো খাবার অ্যাডভাইস করতে পারি। 2 নম্বর হচ্ছে কি, ভিটামিন কে রিচ ফুড আমরা খেতে বলবো। তার কারণটা হচ্ছে এর এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং, ভেরি ভেরি এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং। ভিটামিন কে যেটা ভেরি ইম্পর্টেন্ট। তা কোন খাবারে? লিফি গ্রিন ভেজিটেবলের মধ্যে আছে, যেমন স্পাইনাস জাতীয়, ব্রোকলি, ক্যাবেজ, তার সাথে অ্যাভোকাডো টাইপের অ্যাভোকাডো, তার সাথে প্রচুর স্পেশালি যেটা গ্রিন ভেজিটেবল পাওয়া যাচ্ছে সেগুলো আমরা অবশ্যই অ্যাডভাইস করতে পারি। এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। 3 নম্বর আয়রন, এবং তার সাথে আয়রন জাতীয় ফুড, রিচ ফুড আমরা অ্যাডভাইস করতে পারি, স্পেশালি টু প্রিভেন্ট, কারণটা কি, টু প্রিভেন্ট আর কারেক্ট অ্যানিমিয়া কজড বাই দ্য ফ্রিকুয়েন্ট ব্লিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি কোন খাবারের মধ্যে বেশি থাকবে? স্পেশালি রেড মিট, চিকেন, এগুলো খাবারের মধ্যে, তার সাথে মুগ ডাল, বিন, তার সাথে সিডস, স্পেশালি চিয়া সিডস, তার সাথে সূর্যমুখী, পামকিন, আয়রন ফর্টিফাইড সিরিয়ালস, এগুলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং এগুলো এইসব খাবার আমরা ডেফিনেটলি অ্যাডভাইস করতে পারি এসব খাওয়ানোর জন্য। এবার 3 নাম্বার হচ্ছে হাইড্রেটিং ফুড। আমরা যেসব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার আছে সেই খাবারগুলো আমরা খেতে বলবো। কারণটা কি? তার কারণ ন্যাজাল ড্রাইনেসটা কমাবে। ন্যাজাল ড্রাইনেস করলে, মিউকোসাল ড্রাইনেস যদি কমে, এতে কি হয়, রাপচার হওয়ার টেন্ডেন্সি কম থাকে, ফ্র্যাকচার হওয়ার টেন্ডেন্সি কম, রাপচার যে আমাদের ন্যাজাল সেপ্টামটা ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে সেটা কিন্তু কম থাকবে। কোন খাবারে হাইড্রেটিং ফুড? কুকুম্বার, তার সঙ্গে ওয়াটারমেলন, মানে শসা বা তরমুজ, বা তার সাথে স্যুপ জাতীয় বা কোকোনাট ওয়াটার বা গ্রিন টি, এই ধরনের খাবার আমরা খেতে বলতে পারি। তার সাথে অন্তত 8 থেকে 10 গ্লাস জল দিনে সারাদিনে খেতে হবে। এটা খেলেও প্রচুর হাইড্রেটিং থাকে এবং প্রচুর পরিমাণে ময়েস থাকে ন্যাজাল সেপ্টামটা, এতে কিন্তু ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি আস্তে আস্তে কমতে শুরু করে।
রিডিউসড এক্সট্রা সল্ট এবং স্পাইসি ফুড, তার কারণটা হচ্ছে কি এটা হেল্প টু ম্যানেজ ব্লাড প্রেসার, এবং ব্লাড প্রেসার সেকেন্ডারি ম্যাটার একটা ফর ন্যাজাল ব্লিডিং বা এপিস্ট্যাক্সিসের জন্য। তো আমরা অবশ্যই কিন্তু স্পাইসি এবং তার সাথে সাথে সল্টি জাতীয় খাবার কিন্তু আমরা নিষেধ করব। কোন খাবারের কথা আমরা অ্যাডভাইস করব যে এইসব খাবার খাবেন না, অ্যাভয়েড করতে, কোন কোন খাবার, যেমন গার্লিক, জিঞ্জার, তার সাথে হলুদ, এইসব খাবার একটু খুব থিন করে দেয় আর্টারিকে, লার্জ অ্যামাউন্ট অফ খেলে ওগুলো একটু চেষ্টা করবো ওই সময়টাতে ওগুলো খাবার অ্যাভয়েড করতে বলবো। তার সাথে প্রসেস ফুড, সল্টি ফুড, এগুলো খাবার অ্যাভয়েড করতে বলবো, স্পেশালি কোন যেগুলো চিপস টাইপের ফুডস বা নুডলস টাইপের, বা তার সাথে আরো কিছু বাইরের প্যাকেটিং ফুড যেগুলো আছে, রেস্টুরেন্ট ফুড যেগুলো আছে, সেগুলো নিষেধ করবো। এটা কারণটা হচ্ছে এটা ব্লাড প্রেসারকে বাড়ায়, এতে ব্লাড প্রেসারকে বাড়লে কিন্তু সেকেন্ডারি হিসাবে কিন্তু যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি একটা থাকে। তো টোটাল যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, এপিস্ট্যাক্সিসের প্রথম থেকে আলোচনা করলাম এপিস্ট্যাক্সিস কটা টাইপ আছে, তার সাথে কারণ কি টোটাল এপিস্ট্যাক্সিস যে হচ্ছে বা ন্যাজাল ব্লিডিং হচ্ছে তার কারণ কি, তার সাথে ইনভেস্টিগেশন আমরা কি করব, তার সঙ্গে ফার্স্ট এড আমরা কি করা প্রয়োজন আছে, এবং অবশ্যই তার সাথে লাস্টলি বললাম যে কি কি ফুড আমরা খাবো, খেতে নিষেধ করব, এবং কোন কোন ফুড আমরা খাবো, খেতে বলবো, অ্যাডভাইস দেবো, এবং অ্যাভয়েড কোন কোন ফুড করতে হবে, সেই সব জিনিসগুলো আলোচনা করলাম। এবং লাস্টলি ডেফিনেটলি ইম্পর্টেন্স এবং ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা হচ্ছে এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি আছে, আমরা কি ওষুধ খেতে বলবো, কি নিয়মে খেতে বলবো, এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথিক্যালি প্রচুর ওষুধ আছে এপিস্ট্যাক্সিস বা ন্যাজাল ব্লিডিং কমানোর জন্য, যেটা কেস্ট্রিকিং করে বা টোটালিটি অফ সিমটম করে যে ওষুধ হবে সেটা সেই ওষুধটা সেই রোগীর জন্য পারফেক্ট মেডিসিন। কিন্তু যেহেতু একটা কেস নিয়ে আলোচনা করছে, মেডিসিন আমাকে বলতেই হবে, যেসব ওষুধগুলো আমাদের ক্ষেত্রে বেশি আছে সেই ওষুধগুলো আলোচনা করব। কি কি ওষুধ স্পেশালি আমাদের ক্ষেত্রে প্রত্যেক রোগীর ক্ষেত্রে 90% ক্ষেত্রে বেশি আছে, এই ওষুধগুলো হচ্ছে প্রথম হেমামালিস সব থেকে বেশি আছে, তার সাথে সাথে ফসফরাস খুব ভালো রেসপন্স করে, তার সাথে ফেরাম ফস দারুণ কাজ করে, আর্নিকা মন্টানা খুবই ভালো রেসপন্স করে, ইপিকা কুহানা খুব ভালো রেসপন্স করে, পোটালাস হরাইডাস ইজ এক্সেলেন্ট মেডিসিন, ক্যালিবাইক্রোমিকাম ইজ এক্সেলেন্ট মেডিসিন, এবং সাইলেশিয়া আমরা দেখেছি খুবই ভালো রেসপন্স করে এই সমস্যার জন্য, এপিস্ট্যাক্সিসের জন্য। এবং তার সাথে লাস্টলি অ্যারামট্রিফাইলাম একটা ভেরি ভেরি গুড ড্রাগ, একটা যে অ্যারামট্রিফাইলাম একটা এই ওষুধটাও দারুণ রেসপন্স করে ইন কেস অফ এই ধরনের প্রবলেমের জন্য। এবং লাস্টলি অবশ্যই সেটা মেজেরিয়াম খুবই ভালো রেসপন্স করে এই এপিস্ট্যাক্সিস, তার সাথে সাথে ন্যাজাল ব্লিডিং এর জন্য এই প্রবলেম খুব ভালো কাজ করে। হেমামালিস কখন দেবো? হেমামালিস সেই রোগীদের ক্ষেত্রে দেবো একটা টেন্ডেন্সি টু ব্লিডিং থাকবে, অল্পতে ব্লিডিং টেন্ডেন্সি থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বয়স্কদের হোক অল্পতে ব্লিডিং, তার সাথে সাথে নট অনলি নোজ, যে কোনো জায়গা থেকে একটা ব্লিডিং টেন্ডেন্সি যখন থাকবে সেই সব রোগীদেরকে আমরা হেমামালিস 30 পোটেন্সি অন্তত দিনে 4 থেকে 5 বার আমরা দেবো, 3, 4 দিন, 5 দিন, 7 দিন অব্দি আমরা দেওয়া যাবে, দিয়ে আস্তে আস্তে ব্লিডিং 100% ব্লিডিং কমবে এই ওষুধে। দেখুন এই ওষুধটা কন্টিনিউ করলে ডেফিনেটলি কমবে। 2 নম্বর হচ্ছে ফসফরাস আমরা কখন দেবো? সেই রোগীদের ফসফরাস দেবো যারা একটু ক্রনিক্যালি ব্লিডিং, অল্পতে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি এর আগে হয়তো হয়েছে বা রিসেন্ট হচ্ছে, তার সাথে একটা লম্বা আছে পেশেন্ট, নোনতা জাতীয় খাবার, মাংস জাতীয় খাবারের প্রতি বেশি চাহিদা পেশেন্টের, তার সাথে রেস্টলেস একটা থাকবে, এবং অবশ্যই একটা যে টেন্ডেন্সি টু বার্নিং অল ওভার বডি, এবং এই সব রোগীরা যদি থাকে তাহলে তাদেরকে ফসফরাস দেবো। ব্লিডিং টেন্ডেন্সি একটা থাকবে, ফসফরাস কত দেবো? 30 পোটেন্সি দিনে 4 থেকে 5 বার অন্তত 7 দিন চালাতে বলবো। দেখুন 7 দিন খাওয়ার পর ডেফিনেটলি 100% হয়তো ব্লিডিং কমে যাবে। ফেরামফস কোন ক্ষেত্রে দেবো? ফেরামফসের ক্ষেত্রে সেম সিচুয়েশন, একটা ব্লিডিং টেন্ডেন্সি, একটা ফিভারিস থাকতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স করে, অনেক সময় মাথা ব্যথা একটা থাকে রোগীদের, এবং তার সাথে সাথে উইকনেস টেন্ডেন্সি থাকে, সেই রোগীদের ক্ষেত্রে ফেরামফস 30 দিনে 4 বার করে অন্তত 7 দিন আমি চালাতে বলবো, তাহলে দেখবেন ডেফিনেটলি এই সমস্যাগুলো কমতে শুরু হবে। আর্নিকা মন্টানা একটা হিস্ট্রি অফ ইনজুরি যখন থাকবে, যদি কোনো ইনজুরি বা আঘাত লাগা থাকে, তার সেই সব ক্ষেত্রে আমরা আর্নিকা মন্টানা অ্যাডভাইস করবো। আর্নিকা খেলে ডেফিনেটলি এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হবে। ইপিকা কুহানা অবশ্যই ব্লিডিং, ন্যাজাল ব্লিডিং থাকবে, তার সাথে একটা নসিয়া টেন্ডেন্সি বা ভমিটিং টেন্ডেন্সি একটা থাকবে রোগীদের, জলের প্রতি চাহিদা কমে যাবে, এবং কনস্ট্যান্ট একটা উইকনেস থাকবে, সেই সব রোগীদের ইপিকা কুহানা আমি 30 পোটেন্সি দিনে 4 বার মিনিমাম 7 থেকে 7 দিন আমি দেবো, ডেফিনেটলি এই সমস্যাটা কমবে। কিন্তু কোটালাস হলিডেস কখন দেবো? একটা ব্ল্যাকিশ টাইপের ব্লিডিং হবে, একটা ব্লিডিং নাক দিয়ে, এবং তার সাথে থ্রেড টাইপের একটা ব্লিডিং একটা আসবে, এবং অবশ্যই সেই ব্লিডিংটা ব্ল্যাকিশ টাইপের দুর্গন্ধযুক্ত একটা থাকতে পারে, এবং তার সাথে সাথে একটা হেডেক থাকবে, সেই সব রোগীদেরকে কোটালাস দেবো আমি 30 পোটেন্সি দিনে 4 বার করে অন্তত 5 থেকে 6 দিন কিংবা 7 দিন আমি ওষুধটা দিয়ে দেখুন, তারপর ডেফিনেটলি ভালো থাকবে। ক্যালিবাইক্রোনিকাম কখন দেবো আমি? ক্যালিবাই ইজ এক্সেলেন্ট মেডিসিন, ক্যালিবাইক্রোনিকাম আমি তখনই দেবো
যেসব রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যে একটা হট পেশেন্ট টেন্ডেন্সি আছে, অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা আছে, লাংসের কম সমস্যা একটু অল্পতে আছে, তার সাথে কি হবে ব্লিডিংটা পুরো দড়ির মতো মনে হবে, রোগী বলবে ডাক্তার ব্লিডিংটা আমার পুরো ফোটা ফোটা না, লম্বা হয়ে সরু হয়ে পড়ছে, সেসব যদি হিস্ট্রি আমাদেরকে রোগীরা দেয় তাহলে ক্যারি বাই 30 পোটেন্সি অন্তত দিনে 4 বার করে 6 থেকে 7 দিন দিলে পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হবে। সাইলেশিয়া কখন দেবো? যখন এরকম একটা চিলি পেশেন্ট থাকবে, ড্রাইনেস একটা টেন্ডেন্সি থাকবে, ঠান্ডা খাবারের প্রতি চাহিদা থাকবে, অল্পতেই পাস ফরমেশন হওয়ার টেন্ডেন্সি থাকবে, ঘন ঘন একটা ব্লিডিং এর টেন্ডেন্সি যখন থাকবে, সেই সব রোগীদেরকে সাইলেশিয়া আমি দেবো। এবং সাইলেশিয়া খেলে 100% এই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হয়। স্পেশালি সাইলেশিয়া 30 অন্তত দিনে 4 বার 7 দিন চালাতে বলবো, তাহলে ডেফিনেটলি আস্তে আস্তে রোগী কিন্তু একটা নর্মাল জায়গা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরবে। এবং অবশ্যই একটা মিনিমাম 7 থেকে 8 দিন কিন্তু ওষুধ চালাতে বলবো আমরা। তো টোটাল যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম, আরো প্রচুর মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে, যে ওষুধগুলো বললাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। আমরা দেখেছি এই ওষুধগুলো চালাতে গেলে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, যার ক্ষেত্রে যেটা লাগবে সেই হিসেবে ওষুধ দিতে গেলে সম্পূর্ণভাবে রোগী সুস্থ হয়। এবং অন্তত 7 থেকে 8 দিন ওষুধ খেতে হবে, তার সাথে কজেশনটা মানতে হবে, এবং ফুডস কি খাবো না সেটা মেনে নিলে ডেফিনেটলি আপনার 100% এই এপিস্ট্যাক্সিস বা নেজাল ব্লিডিং সম্পূর্ণ হারে সুস্থ হতে পারে। তো আপাতত আজকে এটুকুই বললাম, নেক্সটে আরো কিছু ভালো ভিডিও নিয়ে আসবো। আমাদের এই সমস্যা প্রচুর রোগীর মধ্যে আমরা দেখতে পাই, অবশ্যই তার জন্য শেয়ার করুন, যেন লোকের কেউ না কেউ এই ভিডিও দেখলে ডেফিনেটলি উপকৃত হবে, এবং তখনই কিন্তু আমার মনে হবে এই ভিডিওটা আবার সার্থক হয়েছে। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। নেক্সটে আরো স্পেশাল কোনো ভালো ভিডিও কিছু নিয়ে আসবো, অবশ্যই সবাই ফলো করুন এই চ্যানেলকে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান এই চ্যানেলকে ফলো করুন। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে নেক্সট ভিডিওটা আপনার অবশ্যই খুব তাড়াতাড়ি নোটিফিকেশন যাবে এবং দেখতে পাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।